জলবিদ্যুৎ। বিদ্যুৎ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে যে বিদ্যুৎ এক প্রকারের শক্তি, এটা তোমরা সকলে জানো, এবং এই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করি, এটা তোমরা জানো, যে লাইট জ্বলা থেকে শুরু করে টিভি চলা বা মোবাইল ব্যবহার করা বা আদার্স যে যন্ত্রপাতিগুলো আছে বৈদ্যুতিক বা ইলেকট্রনিক্স, সেগুলো সব আমরা বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে করে থাকি। তো বিদ্যুৎটা আসলে কি? বিদ্যুতে তোমাদের যে অধ্যায়, সেই অধ্যায়টা আছে চলবিদ্যুৎ। তোমাদের বইয়ে যে আলোচনাটা সেটা শুধুমাত্র চলবিদ্যুৎ নিয়ে। তো বিদ্যুৎ সম্পর্কে আমরা প্রথমে আমাদের একটা ধারণা দরকার, যেটা বিজ্ঞানের ভাষায় বিদ্যুৎটা কি আসলে, সেটা তো আমরা দেখতে পাই না। বিদ্যুৎ প্রবাহটা সেটা কিভাবে হয়, আজকে আমরা সেটা বুঝবো। বন্ধুরা, এটা খুব ইজি একটা ব্যাপার, তোমরা একটু লক্ষ্য করে দেখো যে চলবিদ্যুতে এই চল অর্থাৎ বোঝাচ্ছে যে যেটা চলমান থাকছে। তোমরা মোবাইল ফোনে যে ব্যাটারিগুলো হয় বা সাধারণ যে ব্যাটারিগুলো হয়, সেখানে কিন্তু বিদ্যুৎ চলমান থাকে, তাই না? বিদ্যুৎ চলতে থাকে, একটা সময় কিন্তু এসে চার্জ ফুরিয়ে যায়, তখন সেটাকে চলমান করার জন্য আবার রিচার্জ করা হয় ব্যাটারি। তো চার্জ করলে কি হচ্ছে, বিদ্যুৎটা চলাচল করছে কিভাবে? দেখো, বিদ্যুৎ কিভাবে চলাচল করে, এর জন্য আমাদেরকে বিভব বা ভোল্টেজ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। বিভব সম্পর্কে ধারণা একটু পরিষ্কার হলে আমরা বিদ্যুৎ সম্পর্কে ধারণাটা আমাদের আরো পরিষ্কার হবে। দেখো, বিভব কি জিনিস? বৈদ্যুতিক বিভব যেটা বা ভোল্টেজ যেটাকে আমরা বলছি, সেটা কি জিনিস? তোমরা জানো যে পরমাণু সম্পর্কে তোমাদের আগেকার ক্লাসগুলোতে তোমার পরমাণু সম্পর্কে তোমাদের ধারণা আছে। পরমাণুতে কি থাকে? পরমাণুর ভেতরে থাকে একটা নিউক্লিয়াসের মধ্যে কিছু পজিটিভ চার্জ থাকে, আর পরমাণুর বাইরে ইলেকট্রন থাকে। আমরা জানি যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর প্রোটনের চার্জ পজিটিভ, আর ভেতরে থাকে ধরো আরেকটা চার্জ, সেটা হচ্ছে নিউট্রন। এটা চার্জ না, এই চার্জ হচ্ছে শূন্য, নিউট্রাল, এর বৈদ্যুতিক চার্জ শূন্য। তো আমরা যে চার্জের কথাটা বলছি, সেটাকে বাংলায় বলি আমরা আধান। যেমন ধরো ইলেকট্রন, আমি লিখে দিই ইলেকট্রনের আধান নেগেটিভ বা ঋণাত্মক, নেগেটিভ। আর প্রোটন যেটা থাকে নিউক্লিয়াসের মধ্যে, সেটার আধান পজিটিভ। চার্জ বা আধান বলতে আমরা ইলেকট্রন এবং প্রোটনের এই বৈশিষ্ট্যকে বুঝে থাকি। তো বিদ্যুৎ যে প্রবাহিত হয়, সেটা কিন্তু এই চার্জের কারণেই হয়। মোটামুটি তোমরা এখন বুঝতে পারছো যে এই দুইটা চার্জের কারণে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন দেখো, বিদ্যুৎটা প্রবাহিত হতে পারে কিভাবে। দেখো, পরমাণুতে সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকে। যদি ধরো এখানে প্রোটন থাকে 5টা, 1 2 3 4 5, তাহলে দেখা যাবে এই ইলেকট্রনের সংখ্যা হবে 5। দুটো ইলেকট্রন থাকবে প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে থাকবে 3টা ইলেকট্রন, তাই না? চার্জ যেহেতু সমান সমান, সেহেতু আমরা এখানে বলতে পারছি যে চার্জ কিন্তু এখানে কাটাকাটি হয়ে গিয়ে পরমাণু কিন্তু তোমার বিদ্যুৎ নিরপেক্ষ থাকছে। যেখানে চার্জ সমান সমান, সেখানে বিদ্যুৎ নিরপেক্ষ থাকে, অর্থাৎ সেখানে ধনাত্মক আর ঋণাত্মক চার্জের পরিমাণ যুক্ত করলে সেটা শূন্য হয়ে যায়। বিদ্যুৎটা হলে প্রবাহিত হয় কেন? তোমাদেরকে এই ধারণাটা আরেকটু পরিষ্কার করার জন্য আমাদের তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। তোমাদের বই যদিও এগুলো সম্পর্কে খুব বেশি ব্যাখ্যা করা নাই, তবে প্রাথমিক ধারণাটুকু তোমাদের রাখা দরকার। খুব ইজি ব্যাপার। তোমরা দেখো, ধরো একটা পজিটিভ চার্জ এখানে আছে, এই পজিটিভ চার্জের চারিপাশে একটা ক্ষেত্র তৈরি হয়, একটা এলাকা তৈরি হয়, যে এলাকাতে এই পজিটিভ চার্জ অন্য কোনো চার্জ আসলে নেগেটিভ বা পজিটিভকে সে বিকর্ষণ অথবা আকর্ষণ করবে। যদি ধরো একটা নেগেটিভ চার্জ এখানে থাকে, তাহলে কি করবে? তোমরা জানো যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তখন পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে নিজের দিকে। একইভাবে নেগেটিভ চার্জও পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। আবার যদি তোমার এই নেগেটিভটা পজিটিভ হয়, তাহলে কি হবে? তাদের মধ্যে যে বল কাজ করবে সেটা হবে বিকর্ষণ বল, অর্থাৎ তারা রিপেল করবে, অর্থাৎ বিকর্ষণ করবে, একে অপর থেকে দূরে সরে যেতে চাইবে। এই হচ্ছে আধানের ধর্ম বা চার্জের ধর্ম।
এই ধর্মটাকে আমাদেরকে এই ধর্মটা সম্পর্কে একটু ভালোভাবে বুঝতে হলে ধরো তোমার এখানে বেশ কিছু পজিটিভ চার্জ আছে, বেশ কিছু পজিটিভ চার্জ আছে এবং এটা স্থির অবস্থায় ফিক্সড অবস্থায় আছে। এবার তুমি দেখো এই পজিটিভ চার্জগুলো এখানে আছে, এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জ কিন্তু এই পজিটিভ চার্জগুলো কি করবে, আকর্ষণ করবে। অর্থাৎ এই নেগেটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জের দিকে ছুটে যাবে, যেহেতু এটা ফিক্সড অবস্থায় আছে। তাহলে দেখো এই আকর্ষণ করছে, আমরা জানি কি আকর্ষণ যখন করে যত কাছে আসবে আকর্ষণ বল বাড়বে এবং আকর্ষণ বল বাড়ার কারণে এর কিন্তু গতিও বাড়তে থাকবে, অর্থাৎ বেগও বাড়তে থাকবে। অর্থাৎ এই ইলেকট্রন যদি তোমার এই বিন্দুতে আসে তাহলে আকর্ষণ বল আরো বেশি বেড়ে যাবে। তাহলে দেখো একটা ইলেকট্রনকে তুমি এই তড়িৎ ক্ষেত্র, এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। চৌম্বকের যেমন চৌম্বক ক্ষেত্র থাকে সেরকম কিছু চার্জকে ঘিরে বা কোনো চার্জকে ঘিরে তার একটা তড়িৎ ক্ষেত্র থাকে। তাহলে দেখো এই ইলেকট্রনকে তুমি যদি এই পজিশন ধরো এ, এই পজিশন ধরো বি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ থেকে তুমি যদি বি তে নিয়ে যেতে চাও তাহলে এটাকে ধরো তুমি সুষম বেগে যাবে, অর্থাৎ এটার বেগ হবে একটা কনস্ট্যান্ট বেগে তাকে তুমি নিয়ে যাবে। তাহলে কি করতে হচ্ছে দেখো, তুমি যখন চার্জটাকে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যাবা আকর্ষণ বলের কারণে কিন্তু তার বেগটা বৃদ্ধি পাবে, অর্থাৎ যত কাছে আসতে থাকবে তত তার বেগটা বাড়তে থাকবে। কিন্তু তুমি যখন তাকে সুষমভাবে নিয়ে যেতে চাইবা, সুষম বেগে নিয়ে যেতে চাইবা, তখন কিন্তু তার আকর্ষণ বলের বিরুদ্ধে তোমাকে ওটা সামাল দেওয়ার জন্য কি করতে হবে, তোমাকে একটু পেছন থেকে বল প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে দেখো তুমি যে একটা বল প্রয়োগ করছো, অর্থাৎ তাকে স্থির মানে সুষম বেগে তুমি কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলে একটা দূরত্ব অতিক্রম হচ্ছে, আবার একটা বল দিতে হচ্ছে, দিয়ে সেটা ধীরে 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 একই বেগে এখানে এসে পৌঁছাচ্ছে। তাহলে এই যে কাজটুকু হলো, এখানে একটা কাজ করা হলো, এই কাজটাকে আমরা বলবো এ বিন্দু এবং বি বিন্দুর বিভব পার্থক্য। এই হচ্ছে বিভব সম্পর্কে ধারণা। আমরা কিন্তু বিভব পার্থক্য বলছি। এ বিন্দুর বিভব ধরো VA, বি বিন্দুর বিভব ধরো VB। তাহলে বিভব পার্থক্য, বি বিন্দুতে কিন্তু বিভব বেশি, কাছাকাছি নিয়ে আসছো তুমি, মানে বিভব বেশি হয়ে যাচ্ছে। এই পার্থক্য কতটুকু, VB বিয়োগ VA ইজ ইকুয়াল টু তুমি যে কাজটুকু করেছো, এটা তুমি যে কাজ করেছো সেটাই হচ্ছে এই বিভব পার্থক্যের সমান। একইভাবে বন্ধুরা তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে ধরো একটা পজিটিভ চার্জ, এবার কল্পনা করো এই পজিটিভ চার্জকে কিন্তু এই এতগুলো পজিটিভ চার্জ কিন্তু বিকর্ষণ করছে। অর্থাৎ পজিটিভ চার্জকে তুমি যখন নিয়ে যেতে চাইবা এ বিন্দু থেকে বি বিন্দু, ধরে নাও এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে চাইবা, তখন কি করতে হবে, সেই বিকর্ষণ বলকে উপেক্ষা করে তোমাকে একটা সামনের দিকে একটা বল প্রয়োগ করে নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা কাজ হবে, বলের বিরুদ্ধে একটা কাজ করতে হচ্ছে। এই কাজের পরিমাণটাও হবে তোমার এই এ বিন্দু সাপেক্ষে বি বিন্দুর বিভব পার্থক্য। অর্থাৎ বিভব পার্থক্য বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে তোমার একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো চার্জকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে চাও তাহলে যে কাজটুকু করতে হচ্ছে সেটাই হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এ হচ্ছে বিভবের ধারণা। এটা হচ্ছে তোমার ভোল্টেজ বলা হয়, ভোল্টেজ। তোমরা শুনলে অবাক হবে যে ভোল্টেজ কিন্তু আমরা কিন্তু ভোল্টেজ নির্ণয় করি না, আমরা কিন্তু ভোল্টেজের যে ডিফারেন্স অর্থাৎ যে পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব পার্থক্য কিন্তু আমরা নির্ণয় করি। তো বিভব সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। এখন দেখো কি হচ্ছে, তাহলে আমরা দেখলাম যে চার্জের ধারণা যেটা সেটা আসছে আমাদের প্রোটন এবং ইলেকট্রন থেকে। প্রোটনের চার্জ ধনাত্মক, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। জাস্ট এতটুকু আমাদের বুঝতে হবে, মানে মাথায় রাখতে হবে। এবার দেখো প্রোটন এবং ইলেকট্রনের চার্জের ফলে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়।
ধরো একটা পরমাণুতে তোমার ধরো কিছু পজিটিভ চার্জ আছে আর বাইরে থাকে কিছু ইলেকট্রন, তাই না? নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। তো বিদ্যুৎ যখন প্রবাহিত হয়, ধরো একটা ধাতব পাত বা একটা ধাতব তার, ধরে নিলাম এটা কপার তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে। এটা ধরো ব্যাটারি, এটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। তার মানে এখানে ধরো কিছু পজিটিভ চার্জ আছে, এখানে কিছু নেগেটিভ চার্জ আছে। তাহলে এই কপার তারের মধ্যে কি হয়, ঘটনাটা আসলে কি ঘটে, বিদ্যুৎটা প্রবাহিত হয় কিভাবে? দেখো, কপার তারের মধ্যে কিন্তু ইলেকট্রন আছে, পরমাণু আছে, কোটি কোটি পরমাণু আছে, এবং প্রতিটা পরমাণুর জন্য তোমার কিছু মুক্ত ইলেকট্রন আছে। যেহেতু এটা ধাতুর একবারে সর্ববহিষ্ঠ কক্ষপথে কিছু ইলেকট্রন থাকে, যেগুলোর প্রতি তোমার নিউক্লিয়াসের আকর্ষণটা দুর্বল থাকে, বুঝছো? যেমন কপারের যে একবারে বাইরের যে কক্ষপথে ইলেকট্রন যেটা আছে, তার আকর্ষণ কিন্তু তুলনামূলক কম থাকে। এই জন্য এগুলোকে সহজে কিন্তু এই পরমাণু কক্ষপথ থেকে বের করে দেওয়া যায়। একটু বল প্রয়োগ করলে এটা কিন্তু বের হয়ে ছুটে চলে যায়। এই ঘটনাটা ঘটে কখন? যখন তোমার এখানে পজিটিভ চার্জ, তখন এখানে বুঝতে হবে তোমার যে কপারের বা তোমার যে তামার যে তার আছে, এই তারের যে ইলেকট্রনগুলো আছে, প্রতিটা পরমাণুর জন্য ধরো একটা করে মুক্ত ইলেকট্রন, তাহলে কোটি কোটি পরমাণুর জন্য কোটি কোটি মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনগুলো কি করে? ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা তোমার ধীরে ধীরে এদিকে আসতে থাকবে, এসে এখানে যে নেগেটিভ চার্জের ঘাটতি আছে, সেটা কিন্তু পজিটিভ চার্জ। এই ঘাটতি পূরণের জন্য নেগেটিভ চার্জগুলো এসে পজিটিভ চার্জের দিকে, পজিটিভ চার্জে এসে মানে ব্যাটারি এই প্রান্তে এসে পৌঁছাবে। আর এইবারে যেহেতু নেগেটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জগুলো কি করবে? তারের যে তোমার এই তারের মধ্যে যে তোমার ইলেকট্রনগুলো আছে, সেগুলোকে বিকর্ষণ করবে। অর্থাৎ এই প্রান্ত থেকে যদি একটা ইলেকট্রন এদিক দিয়ে বের হয়ে যায়, এদিক দিয়ে ঢোকে, তাহলে আরেকটা ইলেকট্রন এদিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে বিদ্যুৎ কোন দিকে যাচ্ছে? ইলেকট্রন যাচ্ছে এদিক দিয়ে, ইলেকট্রন যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে। পজিটিভ যে প্রান্তটা, সেটাকে আমরা বলবো উচ্চ বিভব, এবং নেগেটিভ যে প্রান্ত, সেটা হচ্ছে নিম্ন বিভব। তোমাদের এতটুকু জেনে রাখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, কি হচ্ছে, এই নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন গিয়ে পজিটিভ প্রান্তে এসে জড়ো হচ্ছে। একটা সময় এসে কি হবে, এই ব্যাটারিতে তোমার পজিটিভ নেগেটিভ একটা ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ এপারে যে বাড়তি ইলেকট্রনগুলো ছিল, সেগুলো সব এপারে চলে আসবে। তখন কিন্তু ব্যাটারি তার কার্যক্ষমতা হারাবে। তো ব্যাটারিতে এরকম একটা ব্যবস্থা সবসময় করে রাখা হয়। অর্থাৎ এই দুই প্রান্তের মধ্যে একটা, আমরা বলতে পারি, বিভব পার্থক্য বজায় রাখতে হয়। এখানে দেখো বিভব পার্থক্য আছে, ব্যাটারিতে বিভব পার্থক্য বজিয়ে রেখে তোমার বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন আমরা দেখছি যে ইলেকট্রন যাচ্ছে এইদিকে, তাহলে পজিটিভ চার্জ, আমরা তো বইয়ে তো আমাদের লেখা আছে যে পজিটিভ চার্জ যেদিকে দিয়ে যাবে, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক। তাহলে বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হবে? বিদ্যুৎ প্রবাহিত হবে এই দিকে, ইলেকট্রনের প্রবাহ হবে এই দিকে, বিদ্যুতের প্রবাহ হবে এই দিকে, তার বিপরীত দিকে। পজিটিভ চার্জ তো যেতে পারে না, পজিটিভ চার্জ কি যায়? আমরা তো বুঝতে পারছি যে পজিটিভ চার্জ মানে একটা ইলেকট্রনের ঘাটতি। সেখানে একটা পজিটিভ চার্জ মানে ধরো এক পরমাণু থেকে একটা ইলেকট্রনকে তুমি সরিয়ে দিয়েছো, এই ইলেকট্রনটা ছুটে চলে গেছে। তাহলে এই পরমাণুটা কিন্তু আর বিদ্যুৎ নিরপেক্ষ থাকবে না, এই পরমাণুটা তখন হয়ে যাবে একটা আয়ন বা পজিটিভ আয়ন বলা যেতে পারে। এটা যদি কপার পরমাণু হয়, তাহলে কপার কিন্তু একটা আয়ন হয়ে যাবে প্লাস। এটাকে বলছি আমরা পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ মানে কিন্তু ইলেকট্রনের ঘাটতি। তো এবার এইভাবে কল্পনা করো, এর মধ্যে ধরো কিছু পরমাণু আছে পাইপের মধ্যে, তুমি এই পারে দিয়েছো নেগেটিভ প্রান্ত, এই পারে দিয়েছো পজিটিভ প্রান্ত। তাহলে কি হচ্ছে দেখো, নেগেটিভ প্রান্ত যেহেতু এখানে নেগেটিভ প্রান্ত থেকে কি করছে, একটা ইলেকট্রন সেখানে ঢুকছে, আবার পজিটিভ প্রান্তে
তোমার এখান থেকে ইলেকট্রন এসে বের হয়ে এখানে ব্যাটারি এই পাতে পৌঁছাচ্ছে, তাহলে কি হচ্ছে, একটা ইলেকট্রন যখন এখানে পৌঁছাচ্ছে তখন আরেকটা ইলেকট্রন এখান থেকে জাম্প করে এই পরমাণুতে এসে পড়ছে, হ্যাঁ, তখন এটা আবার পজিটিভ হয়ে যাচ্ছে। আবার এই পরমাণু থেকে একটা ইলেকট্রন এসে এই পরমাণুতে এসে পড়ছে, তখন এটা আবার পজিটিভ হয়ে যাচ্ছে। আবার এর ঘাটতি পূরণের জন্য এই পরমাণু থেকে ইলেকট্রন এসে আবার এর মধ্যে এসে পড়ছে, তখন এটা পজিটিভ হচ্ছে। এইভাবে ইলেকট্রন স্টেপ বাই স্টেপ এসে এই প্রান্তে এসে পৌঁছাচ্ছে। তো দেখে মনে হচ্ছে যে পজিটিভ আয়নগুলো বা পজিটিভ আধানগুলো এদিকে যাচ্ছে, আসলে কিন্তু এটা এইভাবে যায় না। পরমাণুগুলো নির্দিষ্ট জায়গাতে কিন্তু অবস্থান করে, কিন্তু দেখে যেন মনে হয় যে তোমার ধনাত্মক আধানগুলো এইদিকে যাচ্ছে। তো বিদ্যুৎ প্রবাহ বলতে আমরা কি বুঝবো? বিদ্যুৎ প্রবাহ বলতে আমরা বুঝবো যে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন, এই ইলেকট্রনের প্রবাহকে আমরা বলবো বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ হবে একটা নির্দিষ্ট রাস্তায়, একটা নির্দিষ্ট দিকে, ঠিক আছে? এখন বিদ্যুৎ প্রবাহকে আমরা কিভাবে প্রকাশ করি? আই দিয়ে, তাই না? বিদ্যুৎ, এটা কিন্তু বিদ্যুৎ প্রবাহ না, আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা। আইটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মাত্রা, এটাকে বলা হয় ইলেকট্রিক ইন্টেন্সিটি। এই ইন্টেন্সিটিকে আই দিয়ে প্রকাশ করছে। তার মানে ধরো প্রতি সেকেন্ডে 10টা করে ইলেকট্রন যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে টি সময়, আর এখানে কিউ, কি হচ্ছে চার্জ। একটা ইলেকট্রনে যে চার্জ হবে 10টা ইলেকট্রনে 10 গুণ চার্জ হবে। প্রতি সেকেন্ডে কয়টা করে ইলেকট্রন এই পরিবাহীর মধ্যে দিয়ে চলাচল করছে, সেটা হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমরা বুঝছি যে বিদ্যুৎ যে প্রবাহ আমরা আই কে প্রকাশ করছি সেটা হচ্ছে কিউ ভাগ টি। কিউটা হচ্ছে চার্জের পরিমাণ, চার্জের বা আধানের পরিমাণ, এটা প্রবাহিত। প্রবাহিত চার্জের পরিমাণ, নিচে হচ্ছে সময়। একক সেকেন্ডে, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে কতগুলো চার্জ তোমার প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে তোমার এই বিদ্যুৎ প্রবাহ মাত্রা আই। তাহলে আমরা বুঝছি কি, যে বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। যতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে ততগুলো পজিটিভ চার্জই এদিকে আসবে বলে মনে হয় প্রতি সেকেন্ডে। তাহলে আমি মোটামুটি বিদ্যুৎ প্রবাহ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিতে পেরেছি। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে তোমরা যেমন এসি কারেন্ট, এসি প্রবাহ আর ডিসি প্রবাহের তোমার নাম শুনেছো। আমি বোঝাবো যে এসি প্রবাহ আর ডিসি প্রবাহটা কি। দেখো, আমরা যখন ব্যাটারি চিত্রটা অঙ্কন করেছিলাম তখন আমরা দেখলাম যে তোমার বিদ্যুৎ প্রবাহের দিক কিন্তু একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ ব্যাটারি যদি থাকে এটা পজিটিভ প্রান্ত, এটা যদি থাকে নেগেটিভ প্রান্ত, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কোন দিক দিয়ে? ধরো এখানে একটা লাইট আছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই দিক দিয়ে, এই রাস্তায়, আই। কিন্তু এই বিদ্যুৎ প্রবাহটা ঘটছে কার জন্য? ঘটছে কিন্তু ইলেকট্রনের প্রবাহের জন্য। অর্থাৎ ইলেকট্রন এই পথ দিয়ে লাইটের মধ্যে দিয়ে, বাল্বের মধ্যে দিয়ে ঢুকে সেটা এই দিক দিয়ে বের হচ্ছে, দিয়ে তোমার ব্যাটারি এই প্রান্ত থেকে পৌঁছাচ্ছে। ইলেকট্রন যখন এই দিক দিয়ে যাচ্ছে তখন সেই এই বাল্বের যে তোমার তারটা আছে সেটা একটু গরম হচ্ছে, তখন সেখান থেকে আলোটা বের হয়ে আসছে। আমরা এটা বুঝে থাকি। তো দেখো, আমার ইলেকট্রনের প্রবাহ কিন্তু একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, বা তুমি এটা ঘুরিয়ে বলতে পারো যে বিদ্যুতের যে প্রবাহ সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে হচ্ছে। যেহেতু একটা নির্দিষ্ট দিকে হচ্ছে সবসময়, এটার কোনো দিকের পরিবর্তন ঘটছে না, এই রাস্তাতেই কিন্তু হচ্ছে প্রতি মুহূর্তে। এই জন্য এটাকে আমরা বলবো ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। এটাকে বলা হয় ডিসি প্রবাহ। ডিসি, ডাইরেক্ট কারেন্ট। কারেন্ট মানে কিন্তু প্রবাহ, কারেন্টের বাংলায় কিন্তু প্রবাহ। আর বিদ্যুতের ইংরেজি কি? বিদ্যুতের ইংরেজি হচ্ছে ইলেকট্রিসিটি। আমরা কিন্তু এটাকে গুলিয়ে ফেলি, এবার গুলিয়ে ফেলা কিন্তু যাবে না। তো ডিসি প্রবাহ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে। তাহলে দেখো, তুমি যদি একটা গ্রাফ আঁকানোর চেষ্টা করো, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইদিকে ধরো সময় টি,
আর এদিকে হচ্ছে তোমার কারেন্ট বা ইলেকট্রিসিটি। তার প্রবাহ কোন দিকে হচ্ছে? সবসময় একটা নির্দিষ্ট মানের প্রবাহ একটা নির্দিষ্ট দিকেই কিন্তু হচ্ছে, দিক পরিবর্তন হয় না। এই জন্য এটাকে বলা হয় দিক অপরিবর্তী প্রবাহ, বা অনেক সময় বলে অপর্যায়বৃত্ত প্রবাহ। তো আমরা এখন দেখব যে তোমার এসি কারেন্ট আসলে কি। এসি কারেন্ট বোঝার জন্য তোমাদেরকে এই চিত্রটা ব্যবহার করি। বন্ধুরা, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। ধরো এই তোমার এই সার্কিট বা এই বর্তনী, এটা কিন্তু বর্তনী বলতে বোঝায় বিদ্যুৎ চলাচলের যে রাস্তা। বর্তনীটা এরকমই রাখলাম, জাস্ট আমি 1 সেকেন্ড পর পর আমি এই পজিটিভ টার্মিনালকে নেগেটিভ করছি আর নেগেটিভ টার্মিনালকে পজিটিভ করছি। প্রতি 1 সেকেন্ড পর পর আমি এটা চেঞ্জ করছি। তাহলে কি অবস্থা হবে? তখন কিন্তু দেখা যাবে যে বিদ্যুৎ প্রথম সেকেন্ডে যাবে হচ্ছে এই রাস্তায়, পরের সেকেন্ডে আবার যাবে এই রাস্তায়। ভালোভাবে লক্ষ্য করো, আমি আবার বলছি, এই ব্যাটারির যদি প্রান্তটা বারবার খুলে খুলে চেঞ্জ করতে পারতাম বা অল্টার করতে পারতাম, প্রতি সেকেন্ড 1 সেকেন্ড পর পর চেঞ্জ করে করে লাগাইতে পারতাম, তাহলে দেখতাম যে একবার বিদ্যুৎ এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। অর্থাৎ প্রথমবার যাবে যেদিকে, দ্বিতীয়বার যাবে তার বিপরীত দিকে। তাহলে কি হচ্ছে? এখানে দিক পরিবর্তন হচ্ছে। এই দিক পরিবর্তন হওয়া মানে একবার এই দিকে, একবার এই দিকে যাওয়া আসা করা। এটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন, বা তোমার এটা বলতে পারো একটা স্পন্দনের মতো। একটা নির্দিষ্ট সময় পর পর যেদিকে যাচ্ছে বিদ্যুৎ, ওই নির্দিষ্ট সময় পর সেটা আবার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে আমরা দেখবো যে এটা এইভাবে যাওয়া আসা করছে। অর্থাৎ ইলেকট্রন তখন কি হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইলেকট্রন একবার এদিক দিয়ে ঢুকে এদিকে বের হবে, আবার কিন্তু এদিকে ঢুকে এদিকে যাবে। মানে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে এইভাবে তোমার চলাচল করতে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বলছি এই ধারণাটা থেকেই আসছে আমাদের এসি কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট, অল্টার হচ্ছে। বাসাতে যখন তোমার, আমার একটা কমেন্ট এসেছে, আমি কমেন্টটা দেখি। রাজ চৌধুরী স্যার, ইলেকট্রন নেগেটিভ প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যায় কেন? ধন্যবাদ রাহাত ভাই আপনাকে। ইলেকট্রন নেগেটিভ প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে যায় কেন? আমি এই সার্কিট থেকে বোঝানোর চেষ্টা করি। ইলেকট্রন তো এই নেগেটিভ প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে যাবে কেন? সেটা তো ওই আকর্ষণের কারণে। যখন হচ্ছে ইলেকট্রন কি হচ্ছে, আমার ইলেকট্রন কিন্তু পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে সবসময় কিন্তু একটা আকর্ষণ কাজ করে। হ্যাঁ, আর এখানে যে মানে কি কারণে যাচ্ছে সেটা নির্ভর করবে এখানে বিভব কতটুকু। এখানে বিভবটাই হচ্ছে এখানে আসল। যেমন এখানে কিছু ইলেকট্রন আছে, ধরে নিলাম এখানে 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন আছে। আবার এই জায়গাতে আছে 1 2 3 4 5 6 7 7টা পজিটিভ চার্জ আছে। এখানে আছে 8টা নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন। এদিকে আছে ইলেকট্রনের ঘাটতি অর্থাৎ পজিটিভ চার্জ আছে আমার 7টা। এখন কি ঘটনাটা ঘটবে? এখানে কিন্তু একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে। এই পার্থক্য তৈরি হওয়ার কারণে কি হবে? ইলেকট্রনগুলো এই পজিটিভের দিকে যেতে থাকবে, প্রথমে এটা যাবে, এটা গিয়ে এটা পূরণ করবে, তারপর এটা যাবে, এটা গিয়ে এটা পূরণ করবে, তারপর এটা যাবে, এটা পূরণ করবে, এটা যাবে, এটা পূরণ করবে, এটা যাবে, এটা পূরণ করবে, এভাবে গিয়ে পূরণ করতে থাকবে। আবার এমনও হতে পারে যে ইলেকট্রন যে সবসময় যে পজিটিভের দিকে যাবে তাও কিন্তু না। ইলেকট্রন কিন্তু এভাবে যেতে পারে। এখানে ধরলাম আমি 1 2 3 4 1 2 3 1 2 3 4 5টা ইলেকট্রন এখানে আছে। আর এদিকে আছে 1 2 3 4 5 6 7 8
9 10 11টা ইলেকট্রন, এবার আছে 5টা ইলেকট্রন, এবার আছে 11টা ইলেকট্রন। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও কিন্তু ইলেকট্রন কি হবে, এই প্রান্তে যেহেতু ইলেকট্রন বেশি আছে, এদিকে তার দিয়ে যদি যুক্ত করা হয় তাহলে ইলেকট্রনের যে বিভব, এই বিভবটাকে সমান করার জন্য এই প্রান্ত থেকে ইলেকট্রন এই পারে আসা শুরু করবে, আসা শুরু করবে, আসা শুরু করবে, আসা শুরু করবে, আসা শুরু করবে। একটা সময় কি হবে, দুই পারে কিন্তু ইলেকট্রনের একটা ব্যালেন্স হবে। এই ব্যালেন্সটা কিভাবে হবে, এপারে আছে 5টা, এপারে আছে 11টা, তাহলে 16টা। যখন দুই পারে আমার 8টা 8টা করে হয়ে যাবে, তখন একটা ব্যালেন্স তৈরি হবে, তখন আর বিদ্যুৎ চলাচল করবে না। বিদ্যুৎ প্রবাহিত হয় সবসময় বিভব পার্থক্যের কারণে। এখানে এখানে পজিটিভ আর নেগেটিভ ডাজন্ট ম্যাটার, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে কিন্তু ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এই দিকে, তাহলে আমরা বলবো যে বিদ্যুতের প্রবাহ হচ্ছে এই দিকে। পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডাজন্ট ম্যাটার। এখানে চার্জের যে আধান, এই আধানটাই হচ্ছে, আধানের পরিমাণটাই হচ্ছে এখানে মূল বিষয়। যেখানে আধানের পরিমাণ বেশি থাকবে সেখানে বিভব থাকবে বেশি, উচ্চ বিভব। আবার যেদিকে আধানের পরিমাণ কম সেখানে নিম্ন বিভব। এই উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি করার জন্য বিদ্যুৎ প্রবাহিত হবে, আধানের চলাচল করবে। তো আমার মনে হয় যে রাত ভাই আমি উত্তরটা দিতে পেরেছি যে ইলেকট্রন কেন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। নেগেটিভ থেকে পজিটিভের দিকে এই কারণেই যায়। পজিটিভ অর্থ হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, ঘাটতি পূরণের জন্য যাবে, এটা খুব স্বাভাবিক। ইলেকট্রন সবসময় তার ঘাটতি পূরণ করতে থাকবে। যে পরমাণুতে ইলেকট্রন সরে গেছে সেটা একটা আয়নিত অবস্থায় আছে, সে কিন্তু চাইবে যে একটা ইলেকট্রন আসুক। যখন ইলেকট্রনটা আসবে তখন ঘাটতি পূরণ হবে। তো আমার যে এসি প্রবাহের যে আমি ধারণাটা দিচ্ছিলাম, অল্টারনেটিং কারেন্ট। অল্টার হচ্ছে, আমি তো এখানে বললাম যে প্রতি সেকেন্ডে একবার করে চেঞ্জ করা হচ্ছে। যদি এমন করা হয় যে প্রতি সেকেন্ডে সেটা 50 বার, এটা পরিবর্তন হবে, তাহলে কতটা দ্রুত এটা পরিবর্তন হতে পারে। মানে ইলেকট্রনগুলো ঢুকবে বের হবে, ঢুকবে বের হবে, এত তাড়াতাড়ি যে এদিকে বিদ্যুৎ চলাচলের যে তোমার দিক, এই দিকটা কিন্তু খুব দ্রুত বদলাতে থাকবে। হ্যাঁ, সেকেন্ডে তোমার 50 বার বদলাতে থাকবে, ঢুকবে বের হবে, ঢুকবে বের হবে, ঢুকবে বের হবে। ইলেকট্রন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যাওয়া আসা করবে, টু অ্যান্ড ফ্রো, যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে। এই যে দিক পরিবর্তন হচ্ছে বারবার, এই জন্য এটাকে বলছি দিক পরিবর্তী প্রবাহ। আবার এটাকে বলছি আমরা কি, পর্যায়বৃত্ত প্রবাহ। পর্যায়বৃত্ত মানে কি? পর্যায়বৃত্ত মানে প্রথমে যে রাস্তায় গেল পরে তার বিপরীত দিকে যাবে। এটা পর্যায়কালের অর্ধেক সময়ে প্রথম গতির বিপরীত দিকে যাবে। অর্ধেক সময়ে একদিকে যাবে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যাবে, এটা পর্যায়বৃত্ত গতি। অনেকে মনে করে যে এসিকে তো এইভাবে দেখানো হয়। হ্যাঁ, এদিকে ধরো ভোল্টেজ অথবা কারেন্ট, এদিকে ধরো টাইম। অনেকে মনে করে যে যেহেতু হচ্ছে বিদ্যুৎ এইভাবে যাওয়া আসা করছে, তার মানে মনে হয় তারের মধ্যে বিদ্যুৎ এইভাবে যায়। আসলে কিন্তু এটা বিদ্যুতের যাওয়ার পথ কিন্তু এইভাবে দেখানো হয় নাই। এখানে দেখানো হয়েছে ভোল্টেজ এবং ইলেকট্রিক ইন্টেন্সিটি, যেটা কারেন্ট, প্রবাহ মাত্রা, এই প্রবাহ মাত্রার মান দেখানো হয়েছে। এখানে মানের পরিবর্তন হচ্ছে। দেখো এখানে হচ্ছে 0 ধরলাম, এখানে ভোল্টেজ দেখানো হচ্ছে। ভোল্টেজ এসিতে এটা ধরলাম 240 ভোল্ট, এটা 0 ভোল্ট, তাহলে এটা হবে -240 ভোল্ট, এটা হবে -240 ভোল্ট। তাহলে কি হচ্ছে, ভোল্টেজ ধীরে 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 বাড়ছে, বাড়তে বাড়তে 240 হচ্ছে, আবার কমতে 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 এখানে এসে ভোল্টেজ 0 হচ্ছে, আবার ভোল্টেজ নেগেটিভ হচ্ছে। এই যে দিক, এই একটা পর্যায়কালের অর্ধেক সময়ে যাচ্ছে এই দিকে, অর্থাৎ উপরের দিকে, উপরের দিকে, আর বাকি অর্ধেক সময় আসছে এই দিকে, নিচের দিকে। আসলে আমি যদি এই চিত্র থেকে দেখাই তাহলে দেখবো যে এখানে প্রথমে যাচ্ছে এই দিকে, তারপরে যাচ্ছে এই দিকে, এই দিকে, এই দিকে। তো এই দিকে গেলে এই অর্ধেক, আবার এদিকে আসলে এই অর্ধেক। এই প্রবাহের মানটা বা তীব্রতাটা অথবা এই বিভব যে তোমার যে ভোল্টেজ পাওয়া যাবে, সেই ভোল্টেজ এগুলো কিন্তু হুট করে একবারে 240 হবে না, ধীরে ধীরে 240 হবে, আবার কমে 0 হবে।
এই প্রবাহের মানটা তোমার বাড়বে, তারপর আবার কমবে, আবার এই উল্টা দিকে আসলেও সেই একই কেস ঘটবে। এই জন্য এই বিদ্যুৎ প্রবাহের যে এসি কারেন্ট যেটা দেখানো হয় সেটা এইভাবে দেখানো হয়। তার মানে এই না যে বিদ্যুৎ মনে হয় এভাবে ইলেকট্রন মনে হয় ঢেবের মতো করে চলাচল করছে, এই ধারণা কিন্তু আবার ঠিক না, এই ধারণা কিন্তু ভুল। এই ঢেবের যে ধারণাটা বা তরঙ্গের যে এই ওয়েভ যেটা দেখানো হয়েছে এটা আসলে কিন্তু মান বিদ্যুৎ প্রবাহের মান পরিবর্তন হতে পারে কিভাবে? ধরো প্রথমে তোমার প্রথম সেকেন্ডে 10 কুলম চার্জ গেল, আয়ের মান 10 কুলম চার্জ গেল প্রথম সেকেন্ডে, সরি 10 কুলম চার্জ গেল একটা অল্প সময়ের মধ্যে, সেটা আবার চেঞ্জ হয়ে 8 কুলম চার্জে গেল। তাহলে কি হচ্ছে? প্রবাহ মাত্রাটা আমার এখানে কমছে, কমতে কমতে প্রবাহ মাত্রা একসময় শূন্য হবে। এগুলো এত দ্রুত ঘটে, এগুলো আমাদের মানে বোঝার উপায় থাকে না। কিন্তু আমরা যখন গ্যালভানোমিটার ইউজ করি বা অ্যামিটার বা ভোল্টমিটার, এগুলো পরে নেক্সট আলোচনাতে থাকবে আমার, যখন ওটা ব্যবহার করে দেখি তখন প্রবাহ মাত্রা কিন্তু দেখি বাড়ে কমে পাওয়া যায়। আজকে আমার আলোচনাটা এই বিদ্যুৎ প্রবাহ এবং বিভব পার্থক্য এটা নিয়ে আলোচনাটা ছিল আমার। এই বিদ্যুৎ প্রবাহ আর বিভবের মধ্যে একটা সম্পর্ক কিন্তু আছে, এই সম্পর্কটা একটু আলোচনা করি। এই সম্পর্কটা কি রকম? আমরা এতক্ষণ জানলাম যে বিদ্যুৎ প্রবাহ বলতে বোঝায় চার্জের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ প্রতি একক সেকেন্ডে, মানে যে পরিমাণ আধান চলাচল করে একটা তারের মধ্যে একটা নির্দিষ্ট দিকে, আমরা বলবো যে সেটা তত অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কিউ/টি, এটা হচ্ছে কুলম, আর নিচে সেকেন্ড। চার্জের একক কুলম, সময়ের একক সেকেন্ড, কুলম পার সেকেন্ড। এটাকে বলা হয় অ্যাম্পিয়ার, এ দিয়ে প্রকাশ করা হয় একক। তড়িৎ প্রবাহের একক, এটা আয়ের একক, ঠিক আছে, অ্যাম্পিয়ার। আর ভোল্টেজ যেটা বুঝালাম সেটা কি? তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটা চার্জকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কাজ করতে হয়, ধরো একটা ইলেকট্রনকে তুমি নিয়ে যাচ্ছ, একক একটা আধান, ধরো 1 কুলম চার্জকে তুমি নিয়ে যাচ্ছ, 1 কুলম চার্জকে তুমি নিয়ে যাচ্ছ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, ধরো তোমার 10 জুল কাজ করতে হলো, হ্যাঁ 10 জুল কাজ করতে হলো, তাহলে তোমার এখানে এই দুই প্রান্তের যে ভোল্টেজ ভি এবং ভিবি, এই বিভব পার্থক্য যেটা পাবো সেটা হচ্ছে আমার 10 ভোল্ট। তো আমি যে আলোচনাটা করতে যাচ্ছি যে বিদ্যুৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যে যে একটা সম্পর্ক আছে, তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে ব্যাটারি যদি আমরা মানে বড় ব্যাটারি ব্যবহার করি তাহলে কিন্তু সেখানে বেশি পরিমাণ বিদ্যুৎ পাবো। আবার যদি ছোট ব্যাটারি বা 1.5 ভোল্টের ব্যাটারি ইউজ করো তোমরা, তাহলে সেখানে তোমরা কি কম পরিমাণে বিদ্যুৎ পাবা। আমরা যে সাধারণত তোমার পেন্সিল ব্যাটারি দেখি বা মোবাইলে যে ব্যাটারিগুলো দেখি, এগুলোতে কি হয়? এগুলোতে তোমার প্রবাহ কিন্তু বেশি পাওয়া যায় না, খুব কম। আবার যখন আমরা বড় ব্যাটারি ইউজ করব বা যেগুলো গাড়ি চলে আর কি, তোমার রাস্তায় যে তোমার হচ্ছে অটো যে গাড়িগুলো চলে ইঞ্জিনে, হ্যাঁ, ওই ব্যাটারিগুলো কিন্তু বড় সাইজে এবং সেখানে কিন্তু সেই বিদ্যুৎ কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যাটারি বড় হলে বিদ্যুৎ বেশি পাওয়া যায়। আসলে ব্যাটারি বড় ছোটোর সাথে সম্পর্ক নয়, সম্পর্ক হচ্ছে বিভব পার্থক্য। একটা ব্যাটারি ধরো এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত, এই দুই প্রান্তে চার্জের পরিমাণ কি আছে, অর্থাৎ বিভব পার্থক্য কতটুকু আছে, সেটা হচ্ছে মূল বিষয়। যদি বিভব পার্থক্য বেশি হয় তাহলে কিন্তু ধরো এটা একটা কোনো কিছু এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে বা এটা কোনো একটা যন্ত্র, তুমি এটা চালাবা বিদ্যুৎ প্রবাহিত করে, যদি বিভব পার্থক্য বেশি থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহ কিন্তু বেড়ে যাবে, প্রবাহের মানটা বাড়বে। আবার বিভব যদি তোমার কম থাকে দুই প্রান্তে, তাহলে কিন্তু প্রবাহটা তোমার কম হবে। এটা হচ্ছে তোমার বিভব পার্থক্য ভি এর সাথে তোমার আই এর একটা সম্পর্ক, এই দুটো একে অপরের সমানুপাতিক। তাহলে আবার তোমাদের এই পরিবাহক যেটা আছে, এই পরিবাহকের ধর্মের উপর নির্ভর করবে। এখন তুমি রাবারের মধ্যে বিদ্যুৎ চলাচল করানোর চেষ্টা করো, তখন তো আবার পসিবল হবে না, কেননা ওই যে তোমার মুক্ত ইলেকট্রন ট্রান্সফার করতে পারবে না রাবারে। কিন্তু ধাতব যে পদার্থগুলো আছে, যেমন তোমার কপার বলতে পারো বা তামা বা তোমার সোনা, হ্যাঁ,
বা তোমার লোহা, এই ধাতব পদার্থের মধ্যে দিয়ে তোমার ইলেকট্রনগুলো প্রবাহিত করতে পারে বলে সেগুলোতে বিদ্যুৎ পরিবহন হয়, অর্থাৎ সুপরিবাহী। তো ভি এবং আই এর মধ্যে একটা সম্পর্ক আছে। যদি তোমার তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রাটাও এখানে ফ্যাক্টর। যখন তোমার কোনো ধাতব দণ্ডকে গরম করা হয় তখন তার মধ্যে কি হয়, গরম করলে তার অণুগুলোর চলাচল বেড়ে যায়, আমরা তো জানি। তখন কি হয়, ভেতরে তোমার তোমার যে আয়নগুলো তৈরি হয় পজিটিভ, সেই আয়নের কম্পনগুলো বেড়ে যায়। তখন কি হয়, ইলেকট্রনগুলোকে বিক্ষিপ্ত করে, অর্থাৎ বিদ্যুৎ চলাচল করতে সে একটা বাধা পায়। ওই জন্য কম তাপমাত্রাতে কিন্তু আমাদের মানে রুম টেম্পারেচারে কিন্তু বাধা যে পরিমাণ আমরা পাবো কোনো তারের মধ্যে দিয়ে, তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু বাধার পরিমাণ বেড়ে যাবে, তখন কিন্তু আমরা বিদ্যুৎ প্রবাহ কম পাবো। হ্যাঁ, কিন্তু তাপমাত্রা যদি স্থির রেখে যদি আমরা এটা ইয়ে করি, তাহলে এই যন্ত্রের মধ্যে দিয়ে যে বিদ্যুৎটা আমার যাবে, আই ধরে নিলাম আই যাবে, এটা হচ্ছে ভি, দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। এই আই হবে ভি এর সমানুপাতিক। তাহলে আমি বলতে পারছি আই সমানুপাতিক ভি। ভিটা কি, বিভব পার্থক্য। আমরা কিন্তু বিভব পার্থক্য সবসময় আমরা এটা বের করতে পারি। এটা ধরো এ টার্মিনাল, এটা ধরো বি টার্মিনাল, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিবি বিয়োগ ভিএ বা ভিএ মাইনাস ভিবি, এটা বলতে পারো। তাহলে বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ দেখো, তুমি যদি তোমার এই ভিকে তুমি যদি দ্বিগুণ করো তাহলে প্রবাহ কিন্তু আমার দ্বিগুণ হবে, ভিকে যদি 4 গুণ করো প্রবাহ কিন্তু আমার 4 গুণ হবে, তাই না? এবং এই সমানুপাতিকটা উঠাই দিয়ে একটা ধ্রুবক নিতে হয়। এই ধ্রুবকটা নেওয়া হয় তোমার 1/r। 1/r হচ্ছে তোমার পরিবাহকের সে ধর্ম যেটা দিয়ে সে বাধা দেয়, অর্থাৎ পরিবাহকে যে বাধা দেওয়ার যে ক্ষমতা বা বাধা দেওয়ার যে তোমার ধর্ম, হ্যাঁ, এই ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহকে সে বাধা দেয়। প্রতিটা পদার্থের মধ্যে বিদ্যুৎকে বাধা দেওয়ার কিছু সামর্থ্য আছে। যেগুলো বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ সেগুলোর মধ্যেও বিদ্যুৎকে বাধা কিন্তু দেয়, কেননা ইলেকট্রন যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যায় তখন কিন্তু সেখানে একটা সংঘর্ষ হয়। হ্যাঁ, অল্প পরিমাণে হয়তো সংঘর্ষ হয়, সেখানে কিন্তু বাধা হয়। সেই বাধার কারণে বিদ্যুৎ প্রবাহ কিন্তু, এই বাধার পরিমাণ বেড়ে গেলে বিদ্যুৎ প্রবাহ কিন্তু আমার কমে যাবে। এই জন্য একটা 1/r লেখা হয়। তাহলে আই এখানে ভি, তাহলে কি পাচ্ছি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই। তার মানে আমি এই ব্যাটারিতে যে আমি ভোল্টেজ ভি, বিভব পার্থক্য যেটা পাচ্ছি, সেটা হবে এই যে তার দিয়ে তুমি যুক্ত করেছো বা যে যন্ত্র আছে সেটা যে তোমার রোধ, এই আরটাকে বলা হয় রেজিস্ট্যান্স, ইংরেজিতে রেজিস্ট্যান্স, রোধ, বাংলায় বলা হয় রোধ। এই রোধ হচ্ছে বাধা। হ্যাঁ, এই বাধা কতটুকু আর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কতটুকু, এই দুটার গুণফলের সমান। এই জন্য আসছে ভি ইজ ইকুয়াল টু আইআর। তো এই হচ্ছে আমার মোটামুটি আলোচনা। এই সূত্রটা, এই যে সূত্রটা আমি বললাম, এটাকে, এই সূত্রটা দিয়েছিলেন বিজ্ঞানী ওহম। এটা হচ্ছে ওহমের সূত্র। যেহেতু তাপমাত্রা একটা ফ্যাক্টর, তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু তোমার তড়িৎ প্রবাহ কিন্তু মানে কমে যাবে, যার কারণে স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট একটা তাপমাত্রাতে তোমার সবসময় কি পাচ্ছি আমরা, যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে যে তুমি সাপ্লাই করছো পাওয়ার, অর্থাৎ বিভব যে পার্থক্য সেখানে আছে যার ফলে বিদ্যুৎ তৈরি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, সেই বিভব পার্থক্যের সমানুপাতিক। তো আমার নেক্সট আলোচনাতে থাকবে যে তোমার বর্তনী নিয়ে আলোচনা করব, এবং বর্তনীতে কিভাবে সমান্তরাল এবং শ্রেণীতে মানে সাজানো হয় এগুলো তোমাদের বই আছে, এবং বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার নিয়ে আমি আলোচনা করব। তো আমার ক্লাসে যারা তোমরা উপস্থিত আছো বা দেখছো বা দেখবে, তাদেরকে সবাইকে জানাই আমি ধন্যবাদ। তোমরা সকলে নিরাপদে থেকো, সুস্থ থেকো। আমার আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।